আচ্ছা, গত ক্লাসে আমরা লাস্ট যেখানে শেষ করেছিলাম সেটা ছিল ল্যাপ ওয়াইন্ডিং। ল্যাপ ওয়াইন্ডিং এর একটা প্রবলেম ছিল, সেটা হলো নাম্বার অফ প্যারালাল পাথ অনেক বেশি ছিল। এই কারণে কোনো কারণে যদি মোটরের ওই যে এয়ার গ্যাপটা ইউনিফর্ম থেকে যদি সরে যায়, কোনো সমস্যা হয়, তখন তাহলে যেটা ঘটতো, এই বিভিন্ন কয়েলে ইএমএফ এর পরিমাণ কম বা বেশি হতো। অ্যাজ এ রেজাল্ট ব্রাশে যে একটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো করতো। তো সেই প্রবলেম থেকে সলিউশনটা ছিল সেটা হলো ইকুয়ালাইজিং বার ইউজ করা, যেটাকে ইকুয়ালাইজার বলে আর কি। সেটা দিলে প্রবলেম সলভ হতো আর কি। তো আজকে আর এক ধরনের ওয়াইন্ডিং আমরা দেখব, এটা হলো ওয়েভ ওয়াইন্ডিং। অ্যান্ড আমার মনে হয় ল্যাপ ওয়াইন্ডিং এর চেয়ে ওয়েভ ওয়াইন্ডিং আপনাদের জন্য খুব ইজি। ওকে, তো প্রথমে আমরা কিছু বেসিক নিয়ম আমাদের যেমন মনে রয়েছে, সেটা হলো ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মেশিনে যে কয়টা পোল থাকে সেই সংখ্যক ব্রাশ ব্যবহার করা হয়, অর্থাৎ 2 পোল হলে 2টা ব্রাশ, 4 পোল হলে 4টা ব্রাশ। তারপরে কয়েলের সংখ্যা যদি হয়, যে কয়টা কয়েল সংখ্যা হয় কমিউটেটর সেগমেন্টে সেই কয়টা হয়। এগুলো জেনারেল জিনিস আমাদের মনে ছিল। ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কমিউটেটর পিচ +-1 ছিল, অর্থাৎ একটা কয়েল যদি এ তে শুরু হয়, এক মাথা শুরু হয় আর এক মাথা বি তে শেষ হইতো, এটা প্রোগ্রেসিভের ক্ষেত্রে। আর এর আগে যদি শেষ হয় তাহলে সেটা রেট্রোগ্রেসিভ ওয়াইন্ডিং ছিল। ওয়েভ ওয়াইন্ডিং এটা ল্যাপ ওয়াইন্ডিং এর মতো না, এটা আমাদের মনে আরো সহজ। সেটা কিভাবে আমরা একটু দেখি। প্রথম কথা, ওয়েভ ওয়াইন্ডিং শুরু হবে কিন্তু সেটা ব্যাক এসে ওভারল্যাপ করবে না। ওকে, অর্থাৎ সামনে যেতে থাকবে। যেমন এই ছবিটা আমরা একটু দেখি। এই ডায়াগ্রামটা হলো মেশিনের মধ্যে ওয়াইন্ডিং গুলো কিভাবে প্লেস করা রয়েছে, স্লটে নাম্বার দিয়ে দেওয়া রয়েছে। খেয়াল করে দেখেন 1 থেকে 9 পর্যন্ত নাম্বার আছে, তার মানে এখানে মোট 9টা কয়েল রয়েছে। একটা কয়েলের দুটো সাইড প্রতি স্লটে বসানো। তাহলে এখন আমরা একটু দেখি কিভাবে হয়। ধরেন কয়েল নাম্বার 1 এ থেকে শুরু হলো, দেখেন সোজা সামনে যাচ্ছে, যে এফ কমিউটেটর সেগমেন্টে সে যুক্ত হলো। এফ থেকে আবার শুরু হলো 6 নম্বর কয়েল বি তে যে শেষ হলো। ওকে, একটা রাউন্ড কিন্তু কমপ্লিট। খেয়াল করে দেখেন বিটা কিন্তু এর ঠিক পরেই, ওকে, যেখানে শেষ হলো। তার মানে এটাকে আমরা বলতে পারি প্রোগ্রেসিভ ওয়াইন্ডিং। এটা যদি এর আগে শেষ হতো তাহলে আমরা বলতাম রেট্রোগ্রেসিভ ওয়াইন্ডিং। এই যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে, এটা একটা 4 পোল মেশিন এবং সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং। ওকে, প্লেক্সের ব্যাপারটা আমরা জানি, প্লেক্স যত বাড়ে তত বেশি নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কয়েল সেটের সংখ্যা বাড়ে। অর্থাৎ এটা একটা এক সেট কয়েল গেল, ডুপ্লেক্স যদি হতো এখানে আর এক সেট ইন্ডিপেন্ডেন্ট কয়েল আসতো। মজার বিষয় দেখেন, ল্যাপ ওয়াইন্ডিং হলে এই এ থেকে যেখান থেকে শুরু হলো তার আগে বা পরে শেষ হতো ওই কয়েলটাই। এখানে দেখেন কয়েল সামনে যাচ্ছে, ওকে, এন্ড যখন শেষ হচ্ছে এর আগে বা পরে। এবং আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, বি থেকে শুরু হলো কয় নম্বর কয়েল, দেখেন 2 নম্বর। সিমিলারলি সি থেকে শুরু হলো 3 নম্বর, ডি থেকে শুরু হলো 4 নম্বর। তার মানে পরপর আপনি এভাবে বসাতে থাকবেন যতক্ষণ আপনার স্লট গুলো ফিল আপ শেষ না হয়। ওকে, ডিটেলস ডিজাইন, সেগুলোর ফ্রন্ট পিচ কত হবে, ব্যাক পিচ, ওগুলো আমরা বলেছি আমাদের জেনারেটর বা ডিসি মেশিন পড়া শেষ হলে তখন আমরা দেখব। এখন তাহলে আপনারা ওয়েভ ওয়াইন্ডিং সম্পর্কে একটা ধারণা পেলেন। এখানে একটু আমরা দেখি, দেখেন এই যে দেখেন 1 নম্বর কয়েল এ, ঠিক উল্টা দিকে দেখেন বরাবর এফ এর সঙ্গে এ 1 প্রাইম শেষ হলো আর কি, যেটা ল্যাপের ক্ষেত্রে কি হতো এর আগে বা পরে আসতো, এটা ডিফারেন্স। এবার আমরা আরেকটু দেখি, সেটা হলো প্যারালেল পাথ। যে কোনো আর্মেচারের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, সেটা হলো হুইচ ইজ দ্য নাম্বার অফ প্যারালেল পাথ। আপনাদের যদি মনে থাকে গত ক্লাসে আমরা দেখেছিলাম ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে ব্রাশের মাঝখানে যে কটা ব্রাশ হয় আর কি, খেয়াল করে দেখেন এখানে 2টা ব্রাশ, ব্রাশ যদি 4টা থাকতো 4টার মধ্যে 2টাকে আমরা ধরতাম পজিটিভ ব্রাশ, 2টাকে ধরতাম নেগেটিভ ব্রাশ। তো প্রতি ব্রাশের মাঝখানে আমরা খেয়াল করেছিলাম ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে প্রতিটা ব্রাশের মাঝখানে
দুটা করে মানে এক জোড়া ব্রাশের মাঝখানে দুটা করে প্যারালাল পাত থাকতো। তো ল্যাপ ওয়াইন্ডিং এ যেটা ঘটতো, যতগুলি পোল হয় ততগুলি প্যারালাল পাত তৈরি হয়। অর্থাৎ মেশিন যদি 4 পোল হয় 4টা প্যারালাল পাত হবে, মেশিন যদি 6 পোল হয় 6টা প্যারালাল পাত হবে। কিন্তু ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে দেখেন, এইখানে আমার যতগুলো কয়েলে থাক না কেন, ওকে, এখানে অ্যাকচুয়াল প্যারালাল পাথ হবে আসলে দুইটা, এটা ফিক্সড। এখন সেই প্যারালাল পাথ আমরা এর পরের স্লাইডে আমরা বুঝতে পারবো, এখানে দেখে বোঝার কোনো সুযোগ নেই। অর্থাৎ ধরে নেন একটা ব্রাশ এতে আর একটা ব্রাশ এখানে দেখেন এইচ এ যদি থাকে, এ এবং এইচ দুইটা প্যারালাল পাথ দিয়ে কানেক্টেড হবে এই ওয়াইন্ডিং এর ভেতরে। ওকে, সো ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে নাম্বার অফ প্যারালাল পাথ হলো 2। এবার দেখেন যে প্রথমে যেটা থেকে আমরা শুরু করেছিলাম, এ থেকে শুরু হয়ে বি তে শেষ হলো, তার মানে দুইটা অ্যাডজাসেন্ট কমিউটেটর সেগমেন্টের মধ্যে এখানে আমাদের কয়েল কয়টা হচ্ছে দেখেন, দুইটা। তাহলে আমরা বলতে পারি, এবং এই ডায়াগ্রামটা ড্র করা হয়েছে একটা 4 পোল মেশিনের জন্য, তাহলে আমরা বলতে পারি ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে অ্যাডজাসেন্ট কমিউটেটর সেগমেন্টের মাঝে P/2 কয়েল থাকে। ওকে, P/2। এন্ড যেহেতু এখানে প্যারালাল পাথ দুইটা হয়, তাহলে মোট যতগুলি কন্ডাক্টর রয়েছে, কন্ডাক্টর মিন্স মোট যতগুলি কয়েল রয়েছে ধরি আর কি, কন্ডাক্টর বললে একটু ভুল হবে, মোট যতগুলি কয়েল রয়েছে এখানে যেমন 9টা কয়েলের অর্ধেক থাকবে একটা সাইডে, বাকি অর্ধেক থাকবে আরেকটা সাইডে, অর্থাৎ দুইটা প্যারালাল পাথ প্রডিউস করবে। এখন দেখেন কয়েলের তার ফ্র্যাকশন সম্ভব না, তাহলে 9টা কয়েল থাকলে কি হবে, এখানে ধরে নেন এক সাইডে যদি 4টা কয়েল মিলে একটা পাথ হয়, আর এক সাইডে হয়তো 5টা কয়েল মিলে একটা পাথ হবে। ওকে, মোট 9টা কয়েল হলো আর কি, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন যে এটা ওয়েভ ওয়াইন্ডিং, তো আশা করি বুঝতে আর কোনো অসুবিধা হওয়ার কথা না। Okay. এবার দেখি আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম, সেটা হলো কমিউটেটর পিচের একটা ইকুয়েশন ছিল, সেটা ছিল +-1। কমিউটেটর পিচটা কি, এই যে একটা কয়েল, ধরেন কয়েল নাম্বার 1, কমিউটেটরের কোন দুটো সেগমেন্টের সঙ্গে কানেক্টেড হবে, সেটা ছিল +-1। তার মানে ল্যাপ ওয়াইন্ডিং যদি হতো এ থেকে শুরু হলে অবশ্যই বি তে হতো +1 কমিউটেটর সেগমেন্ট, আর যদি এর আগের সেগমেন্টে হতো তাহলে হতো -1। ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে একটা ইকুয়েশন আছে দেখেন, খুব সহজ, সেটা কি 2 ইন্টু সি +-1, প্লাস হলো ফর প্রোগ্রেসিভ, মাইনাস হলো ফর রেট্রোগ্রেসিভ ওয়াইন্ডিং, ডিভাইডেড বাই পি, পি ইজ দ্য নাম্বার অফ পোল। তাহলে দেখেন 4 পোল মেশিনের ক্ষেত্রে এখানে সি সমান সমান কি হবে, এখানে মোট কয়েল আছে 9টা, তাহলে 9 প্রোগ্রেসিভ ওয়াইন্ডিং +1 10 ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে 10 ইন্টু 2 20 ডিভাইডেড বাই 4 5। তার মানে এই ডিজাইনের জন্য কমিউটেটর পিচ হবে 5। তাহলে দেখি 5 আছে কিনা, দেখেন এ থেকে শুরু হলো 1 2 3 4 5, 5 নাম্বারটা এফ, এখানে দেখেন শেষ। এটা ছিল কমিউটেটর পিচ। এখন একটা মজার বিষয় খেয়াল করে দেখেন, যেহেতু ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে নাম্বার অফ প্যারালাল পাথ আমার দুইটা, সেহেতু এই মেশিনে মাত্র দুটো ব্রাশ ব্যবহার করলেই হতো। ওকে, দুটা ব্রাশের মাঝখানে আমার দুটা প্যারালাল পাথ থাকতো, তাহলে মেশিনটা হয়তো পারফেক্টলি চলতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু আমরা চাইলে আরো একাধিক ব্রাশ ব্যবহার করতে পারি, এমন ভাবে ব্যবহার করতে হবে যেন দুই ব্রাশের মাঝখানে 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করা হয়। সো এটা একটা ওয়েভ ওয়াইন্ডিং এর বিশেষ সুবিধা। দ্য নাম্বার অফ ব্রাশ, ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে যেরকম ওটা আমাদেরকে মেনটেন করতে হতো, যে কয়টা ব্রাশ লাগবে, যেহেতু একাধিক প্যারালাল পাথ ছিল। বাট ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে দুটো ব্রাশ হলেই হয়, বাট আমরা চাইলে আরো বেশি সেটস, বেশি পেয়ার্স অফ ব্রাশ ইউজ করতে পারি।
ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে একটা বড় সুবিধা হলো, আমরা যদি দেখি যে ল্যাপ ওয়াইন্ডিং এ যেটা আমরা দেখেছিলাম যে আমাদের ইকুয়ালাইজার বার ব্যবহার করতে হতো। ওকে, তো ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে এরকম ইকুয়ালাইজার বার আমাদের প্রয়োজন হয় না। ওকে, সেটা আমরা একটু দেখি। এই স্লাইডে না, আগের স্লাইডে ছিল। সেটা হলো দেখেন এখানে প্রথম প্যাসেজের মধ্যে ছিল ব্যাপারটা, যেহেতু দুইটা কয়েলেরই অংশ দেখেন একই সাথে নর্থ পোল ফেস এবং সাউথ পোল ফেসে রয়েছে, এবং প্রতিটা কয়েলের এরকম প্যারালাল পাথ যে দুইটা হবে সবগুলো ক্ষেত্রে এরকম এটা একটা ব্যালেন্স হবে, অর্থাৎ ভোল্টেজ ইমব্যালেন্স হওয়ার কোনো সুযোগ নাই। অ্যাজ এ রেজাল্ট আমার দুই ব্রাশের প্রান্তে অলওয়েজ ইকুয়াল ভোল্টেজই থাকবে। ওকে, দ্যাটস ওয়াই আমার ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে ইকুয়ালাইজিং বার যেটা সেটার কোনো প্রয়োজন নেই। এটা একটা ওয়েভ ওয়াইন্ডিং এর বিশেষ সুবিধা। ওকে, আমরা এখন থার্ড স্লাইডে যাই। একটু আগে যে বলেছিলাম এই যে প্যারালাল পাথ দুইটা হয়, সেটা তো এই ডায়াগ্রামটা দেখে আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। এটা একটা এক্সাম্পল আমি যে এই বই থেকে নিয়েছি, এই বইটা আপনারা একটু দেখতে পারেন। এটা একটা ওয়াইন্ডিং, এখানে মোট স্লট ছিল 21টা। ওকে, ডাবল লেয়ার স্লট ছিল। তো এখানে 21টা স্লটে তার মানে 42টা কন্ডাক্টর বসানো সম্ভব, 42 কন্ডাক্টর। সেখানে নাম দেওয়া রয়েছে দেখেন, 4 পোল মেশিন। সো তারা অ্যাডিশনাল ব্রাশ ইউজ করেছে আর কি, মানে আমি নর্মাল যেভাবে আমরা বসাই চারটার জন্য তারা 4টা ব্রাশ ইউজ করেছে। এইখানে খেয়াল করে দেখেন, যাদের সময় আছে মিলাই দেখেন, এই যে 12 নাম্বার পজিটিভ ব্রাশ, মানে 12 নাম্বার সেগমেন্ট বরাবর রয়েছে, আর 17 রয়েছে আমার নেগেটিভ। ওকে, এই দুইটা যদি এইভাবে হিসাব করেন তাহলে দেখবেন এই যে নাম্বার দেওয়া আছে দেখেন, এইটা একটা প্যারালাল পাথ তৈরি হয় এবং এটা একটা সেকেন্ড প্যারালাল পাথ তৈরি হয়। ওকে, একটু মিলে দেখলে বুঝতে পারবেন, বিষয়টা খুব ইজি। ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে যেটা যতগুলি পোল হয়, যেমন এটা 4 পোল মেশিন, দুই ব্রাশের মাঝখানে এরকম 4টা পাত তৈরি হতো। ওকে, এজ এ রেজাল্ট অ্যাডভান্টেজ যেটা হলো ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে, যেটা আমরা বলেছিলাম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেসব জায়গায় আমাদের অধিক কারেন্ট দরকার সেই জায়গাগুলো ল্যাপ ওয়াইন্ডিং ব্যবহার করা বেটার। অধিক কারেন্ট দরকার এবং অলসো একাধিক প্যারালাল পাথ হওয়ার কারণে প্রতিটা কারেন্ট পাথ তাদের নির্দিষ্ট যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি তার মধ্যে রাখা ইজি ছিল আর কি। ওকে, অন দ্য আদার হ্যান্ড ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে যেহেতু দেখেন এটা অনেকগুলো কয়েল পরস্পর সিরিজে যুক্ত হচ্ছে, তার মানে এটা হাই ভোল্টেজ এবং লো কারেন্ট অপারেশনের জন্য এটা বেটার সুইটেবল। ওকে, তো ল্যাপ ওয়াইন্ডিং যেমন হাই কারেন্টের জন্য সুইটেবল, এটা হায়ার ভোল্টেজের জন্য সুইটেবল। ওয়েভ ওয়াইন্ডিং এটা খুব বেসিক জিনিস, এগুলো ল্যাবে ভাইভাতে জিজ্ঞেস করা হয়, তো যে কোনো জায়গাতেই ভাই জিজ্ঞেস করতে পারে কোন ওয়াইন্ডিংটা কোথায় সুইটেবল। তো এটা গেল আমাদের একটা সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং। যদি প্লেক্স বাড়ে তাহলে নাম্বার অফ প্যারালাল পাথের কি হবে, খুব সহজ। এ মানে হলো গিয়া নাম্বার অফ প্যারালাল পাথ ইকুয়ালস টু 2m, এম হলো গিয়া প্লেক্স। যদি সিমপ্লেক্স হয় তাহলে প্যারালাল পাথ দুইটা, ডুপ্লেক্স হলে 2 ইন্টু 2 4টা, ট্রিপ্লেক্স হলে পরে 2 ইন্টু 3 6টা। ওকে, সেটা মনে রাখতে। বেসিক্যালি ডিসি মেশিনে এই দুই ধরনের ওয়াইন্ডিংই ব্যবহার করা হয়। তৃতীয় আর এক ধরনের ওয়াইন্ডিং রয়েছে, সেটা একটু দেখি, which is frog leg winding. ওকে, তো অনেক লার্জার মেশিনে এই ফ্রগ লেগ ওয়াইন্ডিং ব্যবহার করা হয়। এটা আসলে কিছুই না, এটা আসলে কম্বিনেশন অফ ল্যাপ ওয়াইন্ডিং এবং ওয়েভ ওয়াইন্ডিং, দুই ধরনের ওয়াইন্ডিংই থাকবে। এতে সুবিধা যেটা হলো দেখেন, এ নাম্বার অফ প্যারালাল পাথ কি দেখেন 2 ইন্টু পিএম ল্যাপ, এই ল্যাপটা হলো আমার এমপ্লেক্স, অর্থাৎ ওই এম ল্যাপটা হলো এমপ্লেক্স ওয়াইন্ডিং অফ দ্য ল্যাপ ওয়াইন্ডিং আর কি। অর্থাৎ যত বেশি, যেমন এর ওয়েভ ওয়াইন্ডিং এর জন্য 2,
এটা ফিক্সড। ল্যাপ ওয়াইন্ডিং এর জন্য কি হয়, নাম্বার অফ পোলের সমান হয়, সো পি আসলো নাম্বার অফ পোল, আর এমটা হলো গিয়ে ল্যাপ ওয়াইন্ডিং এর প্লেক্স কত আর কি। তো যদি ডুপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং করি, ওকে, তাহলে সেখানে হবে আসবে 2, আর নাম্বার অফ পোল তো পোল আর 2, তাহলে দেখেন আমার ওয়েভ ওয়াইন্ডিং এর যে সুবিধা এবং ল্যাপ ওয়াইন্ডিং এর যে সুবিধা দুটোই আপনি পাচ্ছেন এই ফ্রগ লেগ ওয়াইন্ডিং এ। এই পেপারটার মধ্যে একটা সুন্দর কিভাবে ডিজাইন করে সেটা দেওয়া আছে, কেউ যদি চান একটু দেখতে পারেন। ছবিটা একটু যদি আমরা দেখি, দেখেন এই উপরের অংশটা হলো আমার ডুপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং, ওকে, এই যে কম্পিউটার ব্রাশে লাগলো, আর নিচের এই অংশটা আর কি আসলে এটা থাকে একই সাথে থাকে আর কি, এরকম ভাবে থাকে থেকে কম্পিউটার সেগমেন্টে কানেক্টেড হয়। নিচের এই অংশটা হলো দেখেন সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং, ওকে, সেভাবে এই ডিজাইনটা করেছে আর কি এক্সাম্পলের মধ্যে আর কি। আর আমাদের বইয়ের এখানে এরকম একই জিনিস আছে বেসিক্যালি, একটু এটা ওর ডিজাইন অনুসারে সেটা প্রকাশ করেছে আর কি, বোঝার সুবিধার্থে যেভাবেই করেন না কেন। তো এটা একটা গেল, এটা লার্জ মেশিনে ব্যবহার করে। তো এই ছিল আমাদের আর্মেচারের কনস্ট্রাকশন, অর্থাৎ আর্মেচারের ওয়াইন্ডিং গুলোকে কিভাবে প্লেস করা হয়। ঠিক আছে, এটা একটু দেখলেই পারবেন। আর ক্লাসের শেষে আমরা আবার যে সময় থাকে কিভাবে যে ফ্রন্ট পিচ কত এভাবে বসে বসে আপনাদেরকে বলবো যে একটা 22 স্লটের মেশিন দেওয়া হলো 4 পোল, কিভাবে আপনি ওয়েভ ওয়াইন্ডিং করবেন, ল্যাপ ওয়াইন্ডিং করবেন, এটা ডিজাইন করেন, তখন আপনার একটা পেন্সিলে ড্র করতে হবে। বাট এই মুহূর্তে দরকার নেই, এটা ক্লাসের শেষে। পরের যে টপিকটা আমরা দেখব যে প্রবলেমস উইথ কমিউটেশন ইন রিয়েল মেশিনস, এটা বইয়ের আমাদের 8.4 চ্যাপ্টার শুরু, মানে চ্যাপ্টার শুরু হচ্ছে আর কি, নট চ্যাপ্টার, ইটস এ টপিক। সো প্রথমটা হলো আর্মেচার রিঅ্যাকশন, ওকে। তো আর্মেচার রিঅ্যাকশন ব্যাপারটা কি দেখেন, এটা আমরা বেসিক্যালি এসি মেশিন যখন পড়েছিলাম ওখানে যে ব্যাপারটা ঘটে এখানে সে একই ব্যাপার, আর্মেচার রিঅ্যাকশন। সহজভাবে কি, একটা ডিসি মেশিন যখন নো লোড অবস্থায় থাকবে, ধরেন ডিসি জেনারেটর, তখন আর্মেচারের অ্যাক্রসে আপনি একটা ভোল্টেজ পাবেন, ওকে। এবং তখন কিন্তু মেশিনের মধ্যে অনলি ফ্লাক্স হলো আমার মেইন ফিল্ডের যে ফ্লাক্স সেটা। এই যে এই অবস্থায় ধরেন এটা প্রথম ক্লাসে দেখাইছিলাম কেন এইখানে এই যে ফ্লাক্সটা একটু ব্যাকা হয়ে ভিতরে ঢুকে আবার এদিক দিয়ে লম্বাভাবে বের হয়ে যায়, বিকজ অফ দ্য রিল্যাক্টেন্স, ওকে। সোজা গেলে তো রিল্যাক্টেন্স বেশি, এই জন্য সে খারাপ হবে। এই যে এটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এদিক দিয়ে ঢুকে এভাবে যাচ্ছে লাইনটা এরকম, এরকম লাইন, এটা হলো নর্মাল অবস্থা। যখন এই মেশিন লোডেড হবে তখন কি ঘটবে, আর্মেচার ওয়াইন্ডিং দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে, ওকে। এবং আমরা জানি, বারবারই আমরা দেখেছি, যেসব কন্ডাক্টর নর্থ পোল ফেজ বরাবর থাকে তাদের ভোল্টেজের ডিরেকশন হয় আপনার দিকে, মানে পেজ বরাবর লম্ব, আর যেগুলো সাউথ পোল ফেজ বরাবর থাকে সেগুলো পেজের মধ্যে ঢুকে যায় ডিরেকশন। তো যখনই মেশিন লোডেড হবে তখনই সেই কন্ডাক্টর গুলো তার একটা নিজস্ব ফ্লাক্স প্রডিউস করবে। এখানে থাম রুল যদি ইউজ করেন তাহলে ফ্লাক্সের ডিরেকশন হবে দেখেন এরকম, এইদিকে। এখন মজার বিষয় দেখেন, এখানে একটা এই যে আর্মেচার যে ফ্লাক্স প্রডিউস করলো সেটা মেইন ফিল্ডকে ডিস্টার্ট করবে, ওকে। এইটাকেই বলা হয় আর্মেচার রিঅ্যাকশন, অর্থাৎ মেইন ফিল্ডের সঙ্গে আর্মেচার ফিল্ডের যে ইন্টারঅ্যাকশন হবে এটা হলো আর্মেচার রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন যদি আমাদের জন্য ভালো হতো তাহলে তো আমরা প্রবলেমের মধ্যে লিখতাম না, তাই না? তার মানে এই আর্মেচার রিঅ্যাকশন কিছু প্রবলেম ক্রিয়েট করে। কি প্রবলেম দেখেন, দ্য ফার্স্ট প্রবলেম সেটা হলো যে যে ম্যাগনেটিক নিউট্রাল যে প্লেনটা ছিল সেটা শিফট হয়, ওকে। বিষয়টা কিভাবে ঘটে দেখেন, ডি নাম্বার ছবিটা একটু আমরা দেখি। এই যে ফ্লাক্সের লাইনটা যদি এরকম, এই জায়গায় খেয়াল করে দেখেন মেন ফিল্ডের সাথে সে উল্টা, এবং নিচের দিকে খেয়াল করে দেখেন মেন ফিল্ডের সঙ্গে সে সাম হচ্ছে, অর্থাৎ যোগ হচ্ছে, এখানে বিয়োগ হচ্ছে এখানে যোগ হচ্ছে। এজ এ রেজাল্ট উপরের দিকে আমার ফ্লাক্সের পরিমাণ কমে যাচ্ছে আর নিচের দিকে ফ্লাক্সের পরিমাণ বেড়ে যাচ্ছে, ওকে।
এখানে দেখেন তার উল্টা, এখানে বেড়ে যাচ্ছে, এখানে কমে যাচ্ছে। তার মানে ওল্ড যে নিউট্রাল প্লেন ছিল, ওকে, নিউট্রাল প্লেন মানে হলো যে যে বরাবর কন্ডাক্টর গুলা, আপনার কন্ডাক্টরের, এটা এমন একটা প্লেন যে বরাবর কন্ডাক্টরের ভেলোসিটি ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের সাথে প্যারালেল হয়, অর্থাৎ যে বরাবর ইনডিউসড ইএমএফ এর পরিমাণটা হয় জিরো। ওকে, এখানে লেখা রয়েছে এই যে ইনডিউস ইএমএফ দেখেন এই পজিশন বরাবর আমাদের জিরো ছিল, আমরা যখন একদম প্রথম ক্লাসে দেখেছিলাম, না দ্বিতীয় না তৃতীয় ক্লাসে, যে কিভাবে ইএমএফ ইনডিউস হয়। ওকে, তাহলে এখন দেখেন যেহেতু এখানে এই বরাবর ফ্লাক্সের পরিমাণ বেশি, এই বরাবর কম, সেহেতু ওল্ড যে নিউট্রাল প্লেন ছিল সেখান থেকে সে কিছুটা বামে চেপে গেল, যেহেতু মেশিনটা এই দিকে রোটেট করতেছে। ওকে, সো সে এই দিকে চেপে যাবে। এটা যদি জেনারেটর না হয়ে মোটর হতো, তাহলে এই দিকের বদলে সে এই দিকে, অর্থাৎ মোশনের বিপরীত দিকে সরে যেত। ওকে, এখন প্রশ্ন হলো, এই যে নিউট্রাল প্লেন সরে গেল, সেটা আমাদের জন্য ভালো হলো না খারাপ, সেটা একটু দেখি। খেয়াল করে দেখেন, একটা বড় সমস্যা হলো আমরা যখন ব্রাশের ডিজাইন করেছিলাম, আমরা যখন ওই যে অ্যাকশন অফ কমিউটেশনটা প্রথম দেখি ক্লাসে, এটা সেমি কমপ্লেক্স মেশিনে দেখেছিলাম, এমন ভাবে ব্রাশের ডিজাইন করা হয় যখন একটা সিম্পল লুপ চিন্তা করেন, সিঙ্গেল লুপ, এই বরাবর যখন আসে তখন ব্রাশটা দুটা সেগমেন্টের মাঝখানে শর্ট করে দেয়, এবং শর্ট করে দিলে কোনো প্রবলেম হয় না, বিকজ যেহেতু দুই এই এই অবস্থায় কোনো ইএমএফ ইনডিউস হয় না, সো আপনি ব্রাশ দিয়ে দুটা সেগমেন্টকে শর্ট করে জিরো করলেও কোনো অসুবিধা নেই। আপনারা একটু মনে করে দেখেন। কিন্তু যখনই এই ম্যাগনেটিক প্লেন সরে যে নতুন প্লেন হয়েছে, ব্রাশের পজিশন যদি আপনি আগের মতোই রাখেন, তাহলে কি হবে দেখেন, এই বরাবর যখন ওয়াইন্ডিং আসবে তখন কিন্তু সে এখন আর সেখানে ইনডিউস ইএমএফ কিন্তু জিরো না, কিন্তু ব্রাশ কিন্তু আগের মতোই কি করবে, সেগমেন্ট দুটাকে শর্ট করে দিবে। ওকে, অ্যাজ এ রেজাল্ট কি হবে দেখেন, একটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো হবে ব্রাশে, যেহেতু ভোল্টেজ জিরো না, যেটা ব্রাশের জন্য ক্ষতিকর। ইট উইল প্রডিউস স্পার্কস, যেটা হিট আপ করবে, ব্রাশের ক্ষয় হবে। ওকে, এখন প্রশ্ন হলো, আপনার মনে খুব ইজিলি জাগতে পারে যে এটা তো খুব ইজিলি সলভ করা যায়, আমি একটু ব্রাশের পজিশনটা সরাই দিলাম তাহলে তো হয়ে গেল। মজার বিষয় হচ্ছে এই যে নিউট্রাল প্লেন সে শিফট করে ডিপেন্ডিং অন দা লোড কারেন্ট। লোড কারেন্ট বেশি যত হবে শিফট তত বেশি হবে, লোড কারেন্ট কম হলে শিফট কম হবে। তাহলে আপনি যদি ব্রাশকে একটা নির্দিষ্ট জায়গায় সেট করেন, তাহলে কি হবে দেখেন, নো লোডে ধরেন একটু আগায় দিলেন, আপনি মন চাইলো যে লোডেড অবস্থায় সে যেন স্পার্ক না করে, আপনি একটু ব্রাশের পজিশন আটপিস করে দিচ্ছেন আর কি। তাহলে দেখেন মেশিন যখন নো লোডে রান করবে তখন আবার সেখানে একই কাজ হবে, সার্কুলেটিং কারেন্ট হবে, কারণ তখন নিউট্রাল প্লেন এখানে থাকবে। অর্থাৎ নিউট্রাল প্লেন যদি সরে যায় তাহলে ব্রাশের পজিশনের সাথে সাথে সরতে হবে, আদারওয়াইজ দেয়ার উইল বি স্পার্ক, এবং এই স্পার্কটা বেশ সিভিয়ার। মাঝে মাঝে ফ্লাশ ওভার তৈরি হয়, বিকজ এই যে দুই সারফেসে যেখানে ব্রাশ টাচ করে কমিউটেটর সেগমেন্টকে, সেখানে একটু ওইখানকার যে এয়ার সেটা একটু আয়োনাইজ অবস্থায় থাকে। ওকে, তো সামটাইমস ভোল্টেজ যদি একটু বেশি হয়, তো একটা সাস্টেনেবল আর্ট তৈরি হতে পারে। আর্ট তৈরি হওয়া মানে কি, আরো বেশি হিট প্রডিউস হওয়া, এবং এজ এ রেজাল্ট সেখানে কি হবে, কমিউটেটর সেগমেন্টের ক্ষতি হবে, গলে যাবে, ব্রাশ নষ্ট হবে। তো টোটালি ড্যামেজিং ইফেক্ট। ওকে, তো এটা কাম্য না। আর্মেচার রিঅ্যাকশনের আর একটা বড় সমস্যা রয়েছে, সেটা হলো ভোল্টেজ যেহেতু ডিপেন্ড করে ফ্লাক্সের উপরে, আর্মেচার রিঅ্যাকশনের কারণে ফ্লাক্স কমে যায়। ওকে, আমরা যেমন এখানে দেখেছিলাম এই দুই জায়গায় ফ্লাক্স বেড়ে গেছে, এখানে ফ্লাক্স কমে গেছে, তাই না? তাহলে এখন দেখেন, আপনি বলতে পারেন যে
ফ্লাক্স বাড়তেছে আবার ফ্লাক্স কমতেছে, তাহলে তো এভারেজ ঠিকই আছে, ঠিক না? কিন্তু আসলে তা ঘটেনি, বিকজ ম্যাক্সিমাম মেশিন যে অবস্থায় থাকে সেটা হলো অলমোস্ট, আমরা যদি একটা এই যে ম্যাগনেটাইজেশন কার্ভ দেখি আর কি, ঠিক আছে, সেখানে দেখেন ম্যাক্সিমাম মেশিন সে কারণ এই পয়েন্টে যদি সে রান করে, সে তার এই পয়েন্টে রান করে না, মোটামুটি স্যাচুরেশনের আগ যে পজিশন সেই জায়গায় রান করে ওই অবস্থায়। তখন যদি আরো এক্সট্রা ফ্লাক্স অ্যাডেড হয়, তাহলে ডিউ টু স্যাচুরেশন হওয়ার কারণে সে কিন্তু খুব বাড়তে পারে, ওকে, কারণ মেশিন তো স্যাচুরেশন হয়ে গেছে কোর। কিন্তু যদি মাইনাস হয় যখন, তখন কিন্তু যেহেতু এখানে তো স্যাচুরেশনের বিষয় নেই, আপার হাফে স্যাচুরেশন হয়, এখানে সে অনেক বেশি কমে যায়। অ্যাজ এ রেজাল্ট যেটা হয়, ওভারঅল ফ্লাক্স কমে যায়। আর ফ্লাক্স কমে গেলে কি হয়, জেনারেটরের ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ কমে যায়। এটা হলো জেনারেটরের ক্ষেত্রে এটার ব্যাড ইফেক্ট। আর মোটরের ক্ষেত্রে কি হয়, আমরা যখন ডিসি মোটর পড়বো এবং স্পিড কন্ট্রোল দেখবো, একটা আছে ফ্লাক্স কন্ট্রোল মেথড। ফ্লাক্স কমে গেলে স্পিড বাড়তে থাকে, ওকে। তো এমন হতে পারে যে ফ্লাক্স কমে গেছে ফ্লাক্স উইকেনিং এর কারণে, এই পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে ফ্লাক্স উইকেনিং। এই ফ্লাক্স উইকেনিং এর কারণে দেখা গেল এমন স্পিড বেড়ে গেছে, সেটাকে তখন বন্ধ করে দিতে হচ্ছে আর কি, ঠিক আছে, আউট অফ কন্ট্রোল। তো সেই জায়গায় উপনীত হতে, অর্থাৎ স্পিড কন্ট্রোলে সমস্যা হয় এই ফ্লাক্স উইকেনিং এর কারণে মোটরের ক্ষেত্রে। আর জেনারেটরের ক্ষেত্রে ভোল্টেজ কমে যায়। সো আজকে এটুকু পর্যন্তই। আর একটা প্রবলেম রয়েছে, সেটা সামনের দিন আলোচনা হবে। তাহলে আমরা কি শিখলাম সেটা হলো, আজকে যেটা আলোচনা হলো ওয়েভ ওয়াইন্ডিং, ওয়েভ ওয়াইন্ডিং এর কিছু ফিচার, কিভাবে কানেকশন গুলি হয়, নট ডিটেলস, ডিটেলস আমাদের পরে হবে। প্যারালাল পাথ কি ছিল সেটা একটু আপনারা দেখলেন। ফ্রগ লেগ ওয়াইন্ডিং, যেটা লার্জ মেশিনে বর্তমানে ইউজ করা হয়, এবং প্রবলেম উইথ কমিউটেশন। তার মধ্যে প্রথম প্রবলেম যেটা, সেটা হলো আর্মেচার রিঅ্যাকশন। এটা সলিউশন নিয়ে আজকে আলোচনা হয় নাই, কারণ প্রবলেম আর একটা রয়েছে, সেই প্রবলেম আলোচনার পরেই আমরা এগুলোর সলিউশন নিয়ে বসবো। অলরেডি আপনারা একটা সলিউশন কিন্তু জানেন, প্রথম ক্লাসে বলেছিলাম ইন্টারপোলের কথা, ঠিক আছে, যাদের মনে আছে একটু মনে করে নিন। তো আজকে এইটুকুই। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে।